মাংস খাবো, মাংস। ছোটবেলায় এসব কথা কে না শুনেছে। 3 বার না ডাকলে দরজা খোলা উচিত না। যে কারো গলা করে যদি কেউ ডাকে তাহলে পথে বেরিয়ে পড়া উচিত না। সেটা কিন্তু নিশির ডাকও হতে পারে। আজকে এমনই একটি গল্প নিয়ে এসেছি লেখিকা প্রিয়াঙ্কার কলমে। বর্তমানে প্রিয়াঙ্কা নবদ্বীপ নিবাসী, তবে তার বাড়ি ভদ্রেশ্বর। শ্রীরামপুর গার্লস কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশুনো। তবে লেখালেখির প্রতি ভালোবাসা তাকে বিভিন্ন পোর্টালে লিখতে অনুপ্রাণিত করে। তার লেখা এই গল্প ডাক আমরা প্রথম পড়ি ফেসবুকে ভূত ভুতুম নামক একটি জনপ্রিয় ভুতুরে পেজে। তারপর গল্পটি জনপ্রিয়তা পায় এবং লেখিকাকে অসংখ্য ধন্যবাদ রবিবারের গল্প চ্যানেলকে ভরসা করে আমাদের হাতে তার এই গল্পটি তুলে দেওয়ার জন্যে। আজকের গল্পে সূত্রধরের ভূমিকায় আমি বিপাশা এবং রাহুল। অন্যান্য ভূমিকায় সমৃদ্ধি, সৌম্য, রাহুল, সোমা, দেবী, অনিমা, স্বর্ণেন্দু, রিজু এবং অনির্বাণ ওরফে বাবাই। শুরু হচ্ছে আমাদের আজকের প্রতিবেদন, ডাক। দেয়াল ঘড়িতে ঢং ঢং করে রাত 3টের ঘন্টা পড়ার শব্দ। রাত 3টে বাজে, ঘুম আসছে না, কেমন যেন আনচান করছে মনটা। আর হবে নাই বা কেন। বিদীপ্তা সুতপার সেই ছোট্টবেলার বন্ধু। পড়াশোনায় ভালো, শান্ত, মিষ্টি একটা মেয়ে। সুতপার সাথেই ওর যত সুখ দুঃখের কথা। স্কুল পেরিয়ে একই কলেজে তারা ভর্তি হলো। তাদের বন্ধুত্ব সময়ের সঙ্গে সঙ্গে গাঢ় হয়েছে আরো অনেক। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ কাকিমা মানে বিদীপ্তার মা ক্যান্সারে চলে গেলেন। তখন তারা স্কুলে পড়ে। বিদীপ্তার বাবা ব্যাংকে চাকরি করতেন। ওকে নিয়ে আর পেরে উঠছেন না সবকিছু সামলাতে। তখনই এক আত্মীয় স্বজন বা বহু আত্মীয় স্বজন কিছুটা বিদীপ্তার কথা ভেবে কিছুটা দায়িত্ব নেওয়ার ভয়ে একে একে সরে যেতে শুরু করেছেন এবং কিছু পরামর্শ তখন কাকুকে দিতে শুরু করেছেন। সেই সময় বাধ্য হয়ে কাকু সবার কথা শুনে আবার বিয়ে করলেন। বিদীপ্তার নতুন মা এলো। সবাই ভাবল এবার মেয়েটা আর মমতা থেকে বঞ্চিত হবে না। কিন্তু সুতপা তো সবকিছু জানতো। বিদীপ্তার মুখে সে সবসময় শুনত কাকিমা ওকে মারধর করতেন, পড়তে বসতে দিতেন না। একদিন তো মাথায় প্রেসার কুকার মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন প্রায়। কাকু এই নিয়ে কোনো কথা বলতে গেলেই অশান্তি। চুপ করে থাকতেন কাকু, কিছু বলতেন না। তারপর আর নতুন কাকিমার অবশ্য কোনো বাচ্চা হয়নি, তাই তিনি বিদীপ্তাকে যেন আরোই সহ্য করতে পারতেন না। শুধু বলতেন যে মাকে খেয়েছিস, এবার আমাদেরকেও খাবি। বিদীপ্তা খুব কান্নাকাটি করতো বাড়িতে এসে, খুব কান্নাকাটি করতো সুতপার কাছে এসেও। সুতপার মা ওকে আদর করত। বাইরের লোক কি বার করতে পারত। তবে এইভাবে অনেকগুলো বছর কেটে গেল। আস্তে আস্তে ওরা বড় হলো। আস্তে আস্তে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের ভর্তি হওয়ার সময় চলে এলো। বিদীপ্তা প্রচুর খেটে শুকনো মুখে কলেজ টিউশনি করে বাড়ি গিয়ে আবার টিউশন পড়াতো, নিজের পড়াশুনো করত। আস্তে আস্তে ওর পড়াশুনোর মানও নেমে যাচ্ছিল। তবুও একটা মলিন হাসি লেগেই থাকতো ওর মুখে। হঠাৎ একদিন সুতপা শুনল ওর মা মানে সৎমা ট্রেনে কাটা পড়েছে। নিজের কোনো এক আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন। অসাবধানতাবশত লাইন পার হতে গিয়েই দুর্ঘটনা। তারপর পুলিশ ওনার ফোন থেকে কাকুকে ফোন করে ডাকেন। লাশ শনাক্ত করে নিয়ে এসে
দাহকার্যও সম্পন্ন হয়। সুতপা অবশ্য তখন পিসির বাড়িতে ছিল। ফিরে এসে মায়ের কাছে সমস্ত ঘটনাটা শুনেছে। তারপর বিদীপ্তাকে অনেকবার ফোন করেছে সে, কিন্তু কেন জানি না বিদীপ্তা তখন ফোন ধরেনি। সুতপা ভাবল থাক, ব্যস্ত এখনো, কলেজ শেষে বাড়ি ফিরে নিশ্চয়ই দেখা করবে। পিসির বাড়িতে থাকার কারণ সুতপার পিসে মশাই হসপিটাল থেকে ফিরেছিলেন গল ব্লাডার স্টোন অপারেশন করিয়ে। পিসি একা পেরে উঠছিল না, সুতপা তাই গিয়েছিল। ফিরতে ফিরতে 1 সপ্তাহ মতন লেগে গেল। এর মাঝে বিদীপ্তার সাথে 2-1বার কথা হয়, কিন্তু কেন জানি না খুব অন্যমনস্ক লাগছিল আওয়াজটা বিদীপ্তার। যাই হোক, বাড়ি ফিরেই কিন্তু সুতপা বিদীপ্তার কাছে ছুটেছিল। মা অবশ্য বলেছিল এখন যাস না, দুপুরবেলা অমন কারো বাড়িতে যায় না, বিকেলে যাস। মায়ের কথা শুনে সুতপা যখন ঘুম থেকে উঠে বেরোলো তখন প্রায় সন্ধে নামছে। শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে। যাই হোক, পৌঁছে গেল সে বিদীপ্তার বাড়ির সামনে। কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে আছে, ফোনও করছে বারবার করে, কিন্তু বিদীপ্তা ফোন ধরছে না। বেশ অনেকক্ষণ পর কাকু এসে দরজা খুললেন এবং সুতপাকে দেখেই যেন প্রাণ ফিরে পেলেন। কিন্তু কাকুর মুখটা কেমন একটা ফ্যাকাশে লাগছে না। বিদীপ্তা কোথায় কাকু? কাকু চোখের জল মুছে সুতপাকে ওপরের ঘরে নিয়ে গেলেন, কিন্তু ওপরে গিয়ে সুতপা যা দেখল তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। বিদীপ্তার চেহারা কঙ্কালের মতো হয়ে গেছে। বারবার কেমন একটা জানলার বাইরের দিকে তাকাচ্ছে ও, যেন ওখানে কেউ একজন আছে। আর ওর অত ঘন কালো চুল, একেবারে ছোট ছোট করে কাটা, তারপর এবড়ো খেপ। কেউ যেন রেগে গিয়ে চুলে কাঁচি চালিয়ে দিয়েছে। কাকুর দিকে যখন একরাশ প্রশ্ন নিয়ে সুতপা তাকালো, কাকু তখন হাউ হাউ করে কেঁদে উঠল। সুতপা আর দেরি না করে বিদীপ্তার কাছে যেতে চাইছিল, কিন্তু কাকু আটকে দিলেন। চলে এসো মা, ওর কাছে যাওয়া এখন নিরাপদ নয়। বেরোবার আগে বিদীপ্তার দিকে আরেকবার তাকাতেই মনে হলো ও যেন সুতপার চোখের দিকে তাকিয়ে হাসছে। কিন্তু এই হাসি সেই ছোটবেলার বাল্যবন্ধুর হাসি নয়। নিচে এসে কাকু সুতপাকে বসতে বললেন সোফায়। বসো, দেখছো তো আমাদের অবস্থা, তোমাকে সব খুলেই বলবো। তার আগে একটু জল খাও। একটু জল নিয়ে এসো তো, বিদীপ্তার বান্ধবী এসেছে। এরপর কাকু একটা চেয়ার টেনে নিয়ে সুতপার পাশে এসে বসলেন। আর তোমাদের খবর সব ভালো? বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ কাকু, কিন্তু বিদীপ্তা। সুতপার কথা শেষ করতে না দিয়ে কাকু বললেন, বলবো, সবই বলবো তোমাকে, আগে একটু থিতু হও। একজন বয়স্ক ভদ্রমহিলা চা এবং জল নিয়ে এলেন। সুতপা তার দিকে তাকাতেই তিনি বললেন, আমি হলাম বিদীপ্তার মামিমা, মানে তোমার নতুন কাকিমার ভাইয়ের বউ। উনি আরও জানালেন যে সেদিন ওনাদের বাড়িতে যেতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। তারপর থেকে উনি এখানেই আছেন বিদীপ্তাদের কাছে, ওদের এখন একা থাকতে নেই তাই। সুতপাও কাকুর দিকে তাকালো, দেখল কেমন যেন একটা উসখুস করছেন। তখনই ওই ভদ্রমহিলা বললেন, তুমি কাকুর সাথে কথা বলো, আমি যাই বিদীপ্তাকে কিছু খাইয়ে আসি। উনি যেতেই সুতপা কাকুর কাছে সব প্রশ্নগুলো যেন এক নিঃশ্বাসে করে ফেলল। কিন্তু এবার আমাকে একটু বলুন তো, ঠিক ঠিক কি ঘটলো এই কয়েকদিনের মধ্যে? সুতপা কিছুই বুঝতে পারছিল না এই কদিনে এমন কি হলো বিদীপ্তার। সুতপা আসলে মনে মনে একটু খুশি হয়েছিল। নতুন কাকিমার মৃত্যুর খবর
তাকে দুঃখের থেকে একটু বেশি খুশি দিয়েছিল বলতে গেলে। ভেবেছিল তার বন্ধুটা অন্তত বাঁচল অত্যাচারের হাত থেকে। কিন্তু এটা কোথায় কি? কাকুকে জিজ্ঞেস করতেই তিনি সবটা খুলে বললেন। আমার বিদুটা মনে হয় আর বাঁচবে না রে। আমার মা মরা মেয়েটাকে মনে হচ্ছে না আমি শেষ করে দিলাম। এসবের জন্য মনে হয় আমি দায়ী। আপনি একটু জল খান, একটু শান্ত হন, শরীর খারাপ করবে। এখানে আর থাকিস না মা, আমি কাল সকালে তোদের বাড়ি যাব। আমি গিয়ে সব কথা বলবো। চল তোকে এগিয়ে দিয়ে আসি। আমি একাই চলে যাবো। না না, আমাদের বাড়ি চৌহদ্দি পেরোনো অব্দি তোকে আমি একা ছাড়বো না। মামিমাও অদূরেই দাঁড়িয়েছিলেন, সুতোপাদের দিকে এগিয়ে এলেন। কাকু যখন সুতোপাদের এগিয়ে দিতে যাচ্ছেন সে সময় কিন্তু মামিমার মুখটা ভয়ে একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল। জামাইবাবু, আপনি তাড়াতাড়ি ফিরবেন, আমি নিচেই থাকলাম। বিদীপ্তাদের বাড়ি থেকে সুতোপা যখন বেরোলো তখন প্রায় 8টা বাজে। কাকু সুতোপাকে বাড়ি থেকে বেরিয়ে বড় রাস্তা অব্দি এগিয়ে দিয়ে গিয়েছিলেন। সুতোপা অবশ্য কাকুকে আর বিশেষ কথা কিছু বলেনি, তবে একটা জিনিস সে খেয়াল করেছে, বাইরে এত ঠান্ডাতেও কাকুর কপালে হালকা ঘাম। আর একটা জিনিস কিন্তু ভীষণ রকম মনে হয়েছে তার, বিদীপ্তাদের বাড়িতে থাকা অবধি বুকের ভেতরটা কেমন যেন একটা ভারী ভারী লাগছিল, অথচ বাইরে এসেই খুব হালকা লাগছে। সুতোপা সেদিন বাড়ি ফিরল একরাশ মন খারাপ আর প্রশ্ন নিয়ে। শরীরটাও তার ভালো লাগছিল না। মাকে অবশ্য সে সব কথাই বলে, এসব কথাও বলল। মাকেও খুব চিন্তিত মনে হলো। হঠাৎ কি মনে হতে মা তাকে দাঁড় করিয়ে ঠাকুর ঘর থেকে গঙ্গা জল এনে তার গায়ে ছিটিয়ে দিল। সুতোপা অবশ্য একটু বিরক্তই হয়েছে এসব ব্যাপারে। মায়ের বকুনির ভয়ে অবশ্য কিছু বলতেও পারেনি। আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে তার এই শরীর খারাপ, মন খারাপ, এই অনুভূতিটা কেটে যেতে লাগলো। সুতোপা ভাবলো ক্লান্ত লাগছে। সুতোপা ভাবলো বিদীপ্তারও হয়তো ক্লান্ত লাগছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রাতে সে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু হঠাৎই একটা দুঃস্বপ্নে ভেঙে গেল ঘুমটা। সুতোপা দেখল বিদীপ্তা ওর ঘরে খাটের ওপরে বসে রয়েছে, আর জানলা দিয়ে একজন মহিলা ওকে বিদু বিদু বলে ডেকে চলেছে। মহিলাটির মাথার অর্ধেক অংশ প্রায় নেই, কিন্তু বাকি অর্ধেক অংশ দেখে বুঝতে বাকি রইল না ওটাই বিদীপ্তার নতুন মা সুলেখা আন্টি। সুতোপার ঘুমটা ভেঙে গেল। ভয়ে আতঙ্কে এই কনকনে ঠান্ডাতেও তার জামা ঘামে ভিজে গিয়েছে। ঘড়িতে 3টে বাজে। জল খেয়ে একটু ফোন হাতে নিয়ে সেটা নিয়ে নাড়াচাড়া করতে করতে আবার খানিকক্ষণ বাদে ঘুমিয়ে পড়ল সুতোপা। সকালে ঘুম ভাঙল মায়ের ডাকে। মা মাথায় হাত বুলিয়ে উঠতে বলল। বিদীপ্তার বাবা এসেছেন। ঘড়িতে তখন প্রায় 9টা। চা রেখে গিয়েছিল মা। খেয়ে ফ্রেশ হয়ে নিয়ে সুতোপা নিচে গেল। কাকুকে দেখা গেল একদম উস্কো খুস্কো অবস্থায়, তেমন ভাবেই চলে এসেছেন বাড়ি থেকে। ছোট থেকে কাকুকে সবসময় পরিপাটি করে থাকতে দেখেছে সুতোপা। বিষয়টা চোখে লাগলো তার। হয়তো পরিস্থিতি, হয়তো এমনই হয়। সুতোপা, বাবা, মা, কাকু
সকলেই তখন ড্রয়িং রুমে বসে। কাকুর হাজার মানা সত্ত্বেও মা কাকুকে কোনো ক্রমে একটু জল খাবার খাওয়ালেন। এরপর কাকু বলা শুরু করল, সুতপা, তুই একদিন ছিলিস না মা। এর মধ্যে বিদুর সাথে অনেক কিছু ঘটে গেছে। আর বিদুর তো তুই ছাড়া তেমন কোনো ভালো বন্ধু নেই। তুই চলে যাওয়ার পরে ও কেমন একটা মন মরা হয়ে গেছিল জানিস। একটু বই পড়ছি নিচে, হঠাৎ ওপর থেকে বিদুর সে কি বিভৎস চেঁচানোর আওয়াজ। আমি চমকে উপরে গিয়ে দেখি সুলেখা ওকে খুব মারছে। আমি গিয়ে বিদুকে ধরে ফেলি। আমি বিদুর মুখে শুনি ওর সামনে পরীক্ষা বলে কদিন রাতের খাবারটা বানাতে বলায় ওর এই পরিণতি। আর দেখি সুলেখার এক হাতে এক গোছা চুল আর এক হাতে একটা কাঁচি। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর আমি ওই পাগল মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। বাইরে থেকে অবশ্য সুলেখার চিৎকার শুনতে পাই আমি। তোর জন্য আমার সংসারে এত অশান্তি, আমি নিজে মরে তারপরে তোকে মারবো। আমার তখন এত মাথা গরম ছিল যে বিদুর অনেক বলা সত্ত্বেও আমি তখন দরজা খুলিনি। পরে মনুষ্যত্বের খাতিরে দরজা খুলে দেখি সুলেখা আর সেখানে নেই। ওর ভাই রাতে ফোন করে জানায় যে সুলেখা নাকি ওখানেই যাবে বলেছে। আমি নিশ্চিন্ত হই। কিন্তু রাতেই সেই দুর্ঘটনার ফোন আসে। এরপর শনাক্তকরণ এবং দাহকার্য করে যখন ফিরি তখন দেখি বিদু কেমন যেন থম মেরে আছে। আমি ভাবি এই ঘটনার আকস্মিকতায় হয়তো সে এরকম করছে। কিন্তু এ ভুল আমার ভাঙে ঠিক পরের দিন। বিদুর আচরণ কেমন একটা অদ্ভুতভাবে পাল্টে যায়। কেউ না ডাকলেও হঠাৎ যাই বলে দরজা খুলে দাঁড়িয়ে থাকে সে। আর সবসময় বলে সব জায়গায় চুল, খাবারে চুল, বিছানায় চুল, সব জায়গায়। একদিন সকালে উঠে দেখি কাঁচি নিয়ে নিজের চুলগুলোকে কেটে ফেলেছে। রাতে সে জোরে জোরে চেঁচিয়ে কেঁদে ওঠে। আমরা কোনো মতে সামলাই ওকে। ওর আচরণ, খাওয়া দাওয়া সবই কেমন যেন বদলে গেছে। আমার একটা ধীর স্থির মেয়ে কেমন যেন পাল্টে গেছে। উগ্রভাবে যখন তখন বলে ওঠে, মাংস খাবো, মাংস। খাবার খেতে দিলে এমনভাবে খায় যেন অনেক দিনের অভুক্ত। আর ওর ঘরে গেলেই কেমন যেন একটা বোটকা গন্ধ পাই আমি। যেন কিছু কেমিক্যাল, ফিনাইল এগুলো মেশানো একটা গন্ধ, ঠিক যেমনটা আমি পেয়েছিলাম সেদিন মর্গে সুলেখাকে শনাক্ত করতে গিয়ে। একদিন তোর মামিমার চিৎকার শুনে আমি বাগানের দিকে ছুটে যাই। আর গিয়ে যা দেখি তাতে আমার সারা শরীর অবশ হয়ে যায়, গাটা যেমন কেন গুলিয়ে ওঠে। বিদুর নারকেল গাছের গা দিয়ে বেয়ে ওঠা মাকড়সাগুলোকে ধরে ধরে খাচ্ছে। ওর চোখের মণিগুলো কেমন যেন এদিক ওদিক করছে, চঞ্চল, একদম স্বাভাবিক নয়। ওর মামিমা মিতালি গ্রামের মেয়ে। সে আমাকে বলে, জামাইবাবু, এ লক্ষণ আমার ভালো ঠেকছে না, আপনি ওঝা ডাকুন। আমি বিশ্বাস করি না এসব, ডাক্তার দেখাই। কিন্তু কিছুই হয় না। যত দিন যাচ্ছে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু গত পরশু রাতে আমি যা দেখলাম তাতে মনে হলো মিতালি ঠিক। কাউকে বললে এসব কথা কেউ বিশ্বাস করবে না। সুতপা আমার বাড়িতে যেতেই আমি একটু ভরসা পেয়েই তোমাদের কাছে এলাম। আমি সেদিন মাঝরাতে জল খেতেই উঠেছিলাম। হঠাৎ একটা টুংটাং আওয়াজে আমি চমকে উঠলাম। আওয়াজটা রান্নাঘর থেকেই আসছিল। বাগানের দিকে দরজাটা কি খোলা? হতে পারে,
হয়তো কোনো বেড়াল টেরাল ঢুকে গেছে, তাই সেটা বন্ধ করতে আমি গেলাম। ঠিকই ভেবেছিলাম মিতালি ওই জানলাটা বন্ধ করতে ভুলে গেছে। জানলা থেকে পূর্ণিমার চাঁদের আলোয় মেঝেটা পুরো আলোকিত হয়ে আছে, আর সেই আলোয় যা দেখলাম তারপর আর আমার নিজের জায়গা থেকে এক পাও সরার কোনো ক্ষমতা রইল না। দেখলাম মেঝেতে বিদু হাত পা ছড়িয়ে বসে কাঁচা কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে। ফ্রিজটা হাট করে খোলা, ফ্রিজের সেই জমে যাওয়া কাঁচা মাংসর চিবিয়ে খাওয়ার কচরমচর আওয়াজে আমার সমস্ত মায়া মমতা ভয় আর আতঙ্কে বদলে গেল। এতটা বলে কাকু আরো কিছু বলতে যাচ্ছিলেন, তার মধ্যেই পাড়ার কুকুরগুলো এমন বিকট চিৎকার করে উঠল যেন ভয়ঙ্কর কিছু একটা দেখে ফেলেছে। এই সকালবেলায় এমনভাবে কুকুরের কান্নায় সুতোপাড়ার সকলেই স্বাভাবিকভাবেই চমকে উঠল। এত অশান্তির পরে এই বাড়িতে আর থাকা যায়? দূর, ওই মেয়েটার জন্যই আমার এত অশান্তি। ভেবেছিলাম মা বাবা মরা মেয়ে ভাইয়ের সংসারে বোঝা হয়ে না থেকে নিজের সংসারে ভালো থাকবো, স্বামী সন্তান নিয়ে সংসার করব। হোক না দোষবর, থাক না আগের পক্ষের সন্তান, তাতে কি? সেই মেয়েকে না হয় দুবেলা দুমুঠো খেতে দিলেই হলো। আমার হাতে হাতে সংসারে কাজকর্ম করবে, বড় হলে বিয়ে করে অন্য সংসারে চলে যাবে। আমার সংসার তো আমারই থাকবে, এইটুকুই তো আমার চাওয়া ছিল। কি এমন বেশি? তাও আমি পেলাম না। ওই শয়তান মেয়ের জন্য আমাকে নিজের সন্তান নিতে দিল না এই লোকটা। তাতে নাকি মেয়ের প্রতি ভালোবাসা কমে যাবে। ওকেই নাকি নিজের মেয়ের মতন বড় করতে হবে। সতীনের মেয়ে আবার নিজের মেয়ে? কেন করবো মনে? এত কিছু ভাবতে ভাবতে ভাইকে ফোন করলো সুলেখা। শোন, আমি একটু তোদের বাড়ি যাচ্ছি, পৌঁছতে হয়তো রাত হবে একটু। হঠাৎ এই সময়? বাড়ির সব ঠিক আছে তো? কিছু হয়েছে নাকি? জামাইবাবু, বিদু সবাই ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওরা বহাল তবিয়তে আছে। যত কপাল মন্দ তো আমার। কি রে, তোর গলাটা তো ঠিক লাগছে না। কিছু ঝামেলা টামেলা হয়েছে নাকি? কি হবে জানিয়ে তোদের? তোরাও তো বলবি আমারই ভুল। আমার বাবা মাও মরে গেল, তোরাও তাড়াহুড়ো করে একটা দোষ বরের সাথে আমার বিয়ে দিয়ে দিলি, যাতে তোদের সংসারে আমি বোঝা হয়ে না থাকি। তোর বউ তো আমাকে দু চোখকে সহ্যই করতে পারে না। আবার অশান্তি করে বেরিয়েছি শুনলে হয়তো বলবে আসতেই হবে না, আর ফিরতে তো আমাকে এখানেই হবে। বাইরের লোককে আর এসব বলে কি লাভ? আহা, তুই রাগ করিস না। এখন তুই একা আসবি কেমন করে? তুই বরং এখন বাড়ি যা। আমি কাল গিয়ে জামাইবাবুর সাথে কথা বলে তোকে নিয়ে আসার ব্যবস্থা করব। ফোন রেখে দিল সুলেখা। তার ভাই যে তাকে নেবে না তা সে ভালোই জানে, আর এই অলক্ষণে মেয়েকে নিয়েই তাকে বাকি জীবনটা কাটাতে হবে। এসব ভাবতে ভাবতে একরাশ ক্ষোভ, অভিমান, ঘৃণা নিয়ে সুলেখা চোখ মুছতে মুছতে এগিয়ে গেল স্টেশনের দিকে। এখন সে কি করবে? ভাইয়ের বাড়ি গিয়ে বরকে জব্দ করবে, নাকি ফিরে যাবে বাড়িতেই? স্টেশনের এদিকটা ফাঁকাই থাকে সন্ধ্যের পর। সুলেখা যাবে ৩ নম্বর প্ল্যাটফর্মের দিকে। ওই দিক দিয়ে গেলে আবার ওভারব্রিজ পার হতে হবে, ভিড়ও থাকে এই সময় খুব। তার থেকে এই দিক দিয়ে লাইন পার হয়ে চলে যাওয়া অনেক সহজ। এই ভেবে সুলেখা লাইনের দিকে এগোতেই দেখল ওদিকে লেভেল ক্রসিং এ গেট পড়েছে, একটা এক্সপ্রেস ট্রেন ঢুকছে। এটা গেলে পার হওয়া যাবে ভেবে অপেক্ষা করতে লাগলো সুলেখা। ওই তো ট্রেনটা আসছে জোর বেগে। সুলেখা তাকিয়ে এক মনে দেখছিল। হঠাৎ কেউ চুলের মুঠিটা পেছন থেকে টেনে ধরল। হঠাৎই আচমকা আক্রমণে সুলেখার মনে হলো চুলগুলো ছিঁড়ে যাচ্ছে। যন্ত্রণায় কোনো মতে চুল ছাড়িয়ে বলে পেছন ঘুরতেই বিস্ময় স্থির হয়ে গেল সে কিছু মুহূর্তের জন্য। কিছু বুঝে ওঠার আগেই
দুটো হাতটাকে ঠেলে ফেলে দিল লাইনের মধ্যে, আর সাথে সাথে ট্রেনটা চলে গেল সুলেখার ওপর দিয়ে। সুলেখার ফোনটা একটু দূরে পড়ে থাকলো। সব লোকজন হই হই করে ছুটে এলো, পুলিশ এলো, লাশ নিয়ে গেল, পোস্টমর্টমও হলো। জিজ্ঞাসাবাদ করা হলে সবাই এই সিদ্ধান্তে এলো ভাইয়ের বাড়ি যেতে গিয়ে অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে সুলেখার সাথে। মিতালি রান্নাঘরে রান্না করছিল দুপুরের। সেই কখন অবিনাশবাবু গেছেন, এখনো ফেরেননি। আর এ বাড়িতে থাকতে পারছে না সে। আজই তার স্বামী পরেশকে ফোন করে সে নিয়ে যেতে বলেছে। যা করে করুক বাপ বেটিতে। দিদি যখন নেই তখন আর কিসের কর্তব্য, তাও করত। কিন্তু এই পাগল মেয়েকে নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে এই কদিনে। এসব চিন্তা করতে করতে অন্যমনস্ক হয়ে খুন্তি নাড়ছিল সে। হঠাৎ একটা অনুভূতিতে একটু চমকে উঠল। ওর মনে হলো পেছন দিয়ে কে যেন একটা দৌড়ে গেল না ড্রয়িং রুমের দিকে। কিন্তু কই, কেউ তো নেই। মনের ভুল। তাছাড়া বিদুও তো কড়া ডোজের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে। আবার রান্নাঘরের দিকে এগোতে যাবে এমন সময় মিতালি হঠাৎ খেয়াল করল উঠোনের রোদের মধ্যে একটা অদ্ভুত ছায়ার খেলা। ছাদের কার্নিশে কিছু যেন দুলছে, কিন্তু গাছের পাতার মতো তো ঠিক নয়, কেমন যেন মানুষের মতো লাগছে না। উঠোনে তারই ছায়া এসে পড়েছে। মিতালির বুকের ভেতরটা কেমন যেন ছ্যাত করে উঠল। আস্তে আস্তে উঠোনের ছায়াটাকে লক্ষ্য করে সে এগোতে লাগলো। তারপর একদম ছায়াটার কাছে গিয়ে উপরে তাকালো সে। তাকিয়ে যেটা দেখলো তাতে মিতালির মতন সাহসী মহিলাও কিছুক্ষণের জন্য ভয়ে স্থির হয়ে গেল। ও দেখলো ছাদের লোহার দুই রেলিংয়ের মাঝে বিদু শরীরটা এলিয়ে দিয়েছে। পা দুটো দিয়ে ওপরের রেলিংটাকে পেঁচিয়ে শরীরটাকে সে নিচের দিকে ঝুলিয়ে রেখে দিয়েছে, আর ওর হাত দুটো শূন্যে ঝুলে দোল খাচ্ছে। সাথে সাথে একটা খসখসে আওয়াজে হাসছে মিতালির দিকে তাকিয়ে। মিতালি আর সহ্য করতে পারল না। উফ, কি বিভৎস সেই দৃশ্য! কি বিভৎস লাগছে বিদুর মুখটা দেখতে। এই চিৎকার করতে করতে সে ছুটল বাইরের দরজার দিকে। যে করেই হোক তাকে পালাতে হবে এখান থেকে। দরজা খুলতেই দেখল অবিনাশবাবু দাঁড়িয়ে। কলিং বেল বাজাতেই যাচ্ছিলেন, তার আগে মিতালি বিকট চিৎকার করে দরজা খুলে দিল। অবিনাশবাবুকে দেখে মিতালি বলে উঠল, জামাইবাবু তাড়াতাড়ি ছাদে যান। আরও কিছু যেন বলতে যাচ্ছিল মিতালি, কিন্তু অবিনাশবাবু সেটা শোনার অপেক্ষা না করে ছাদে ছুটলেন এক অজানা আশঙ্কায়। কিন্তু কোথায় বিদু? বিদু তো নেই। চারপাশে চোখ বোলাতে বোলাতে তিনি দেখলেন ছাদের এক কোণে বিদু বসে আছে পেছন দিকে ঘুরে, পা দুটো সামনের দিকে ছড়ানো। দুলে দুলে কি যেন একটা করছে সে। ছাদের এই অংশটা বিদীপ্তার বড় প্রিয়, চিরদিন এখানেই সে দুবেলা পায়রাদের খেতে দেয়। সুলেখার অত্যাচারে দম বন্ধ লাগলে সে এখানে এসে বসত, আর ওর পোষ্য পায়রাগুলো ওকে ঘিরে খেলা করত। কিছুক্ষণের জন্য হলেও মনটা ভালো হয়ে যায় অবিনাশবাবুর। এখানে বিদীপ্তাকে বসে থাকতে দেখে অবিনাশবাবু একটু নিশ্চিন্ত হলেন। তাহলে তার বিদুমা এক মনে বসে খেলা করছে, সব ঠিক হয়ে গেছে সব। এই ভেবে বুকের ভেতরে একটা আশার আলো নিয়ে বিদীপ্তার মাথায় হাত বুলিয়ে দিতে গিয়ে চমকে ছিটকে বেরিয়ে এলেন যেন। বিদীপ্তার সামনের পায়রার পালক ছড়ানো, আর বিদীপ্তার দুই হাতে একটা পায়রা ধরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে হিংস্র জন্তুর মতন। এতক্ষণ বিদীপ্তা আড়াল করে বসা এগুলো দেখতে পাননি তিনি। নিজের মেয়ের এই বিভৎস রূপ দেখে তিনি ডুকরে কেঁদে উঠলেন।
এভাবে খেতে নেই রে মা। তুই মাংস খাবি? আমি তোকে মাংস এনে দেব, রেঁধে ভালো করে খেতে দেব। তুই আয়, তুই আমার সাথে আয়। তারপর অনেক কষ্টে বিদীপ্তাকে ঘরে নিয়ে এলেন। মিতালি অনিচ্ছা সত্ত্বেও ভয়ে ভয়ে বিদুকে পরিষ্কার করতে অবিনাশবাবুকে সাহায্য করল। তারপর কোনো মতে ঘুমের ওষুধ খাইয়ে ওকে ঘুম পাড়ানো হলো। জামাইবাবু, আমার পক্ষে এখানে থাকা আর সম্ভব নয়। আপনি তো আর আমার কথা শুনবেন না। আপনি যা পারেন করুন, আমি আজ বিকালেই চলে যাব। এই বলে মিতালি অবিনাশের সামনে ঠক করে ভাতের থালাটা রেখে রান্নাঘরে চলে গেল। অবিনাশবাবু নিজের প্রাণের অধিক প্রিয় মেয়ের সাথে একা থাকতে হবে শুনে জীবনে প্রথমবার ভয় পেলেন। কাকু চলে যাওয়ার পর থেকে সুতপাদের বাড়িতে সকলেই এই ব্যাপারটা নিয়ে ভীষণ চিন্তিত ছিল। মা বললেন, মা মরা মেয়েটার কপালে ঈশ্বর যে কত কষ্ট দিয়েছেন তা কে জানে। কেউ এর কোনো সমাধান পাচ্ছে না। দুপুরে কারোই তেমন খাওয়ার রুচিও ছিল না। কোনো মতে একটু খেয়ে সবাই যে যার ঘরে গিয়ে একটু বিশ্রাম নিতে শুরু করলো। বিদীপ্তার কথা ভাবতে ভাবতে কখন যে সুতপা ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। হঠাৎ একটা মৃদু ফোঁপানির আওয়াজে ঘুমটা ভেঙে গেল। আওয়াজটা বাইরের বারান্দা থেকে আসছে। দরজা খুলে সুতপা বাইরে যেতেই একদম অবাক হয়ে গেল। এ কি, মা লাইট জ্বালায়নি কেন? সন্ধে হয়ে গেছে। হঠাৎ মনে হলো সোফাতে যেন কেউ বসে রয়েছে। ওদিক থেকেই তো আসছে আওয়াজটা। কেমন অদ্ভুত না আওয়াজটা? কেউ যেন কাঁদছে। কিন্তু এমন ভয় লাগছে কেন আওয়াজটা শুনে? সুতপা ভাবল, মাই হবে, আর কি হতে পারে? হয়তো বিদীপ্তাকে নিয়ে এখনো চিন্তা করছে। মা তো খুব ভালোবাসে বিদীপ্তাকে। ঠিকই ধরেছে সুতপা, ঠিকই ধরেছে। ওই তো হালকা নাইট ল্যাম্পের আলোয় দেখা যাচ্ছে শাড়ির আঁচলটা নিচ অব্দি লুটোচ্ছে। সুতপা ডাকল, মা। সাড়া পেল না। কাছে গিয়ে মায়ের কাঁধে হাত রাখতেই মা পেছন ঘুরে তাকালো। কিন্তু কই, এ তো সুতপার মা নয়, এ যে বিদীপ্তা। শাড়ি পরে বসে আছে কেন? এখানে এলোই বা কি করে ও? উফ, কি ভয়ানক, কি ভয়ানক লাগছে ওর মুখটা দেখতে। আর বিশ্রী একটা হাসি হাসছে সে। ছুটে সুতপা ওই ঘর থেকে চলে আসতে গেল, কিন্তু শুনতে পেল পেছন থেকে একটা খ্যাস খ্যাসে গলায় বিদীপ্তা ডাকছে, আসবি, আসবি আমার কাছে, আয় আয় আমার কাছে আয়, আয় 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 আয়। উফ উফ, কি ভয়ঙ্কর রূপ, কি ভয়ঙ্কর রূপ সুতপা সেই বান্ধবীর। এত কাছের বান্ধবী বিদীপ্তা। সুতপা পালাতেও পারছে না। কেন পারছে না? তার পা দুটো আটকে গেছে কেন? কেন কেন সে নিজের ঘরে চলে যেতে অন্তত পারছে না? সুতপা যখন চোখ খুলল তখন দেখল মা, বাবা, বিশ্বজেঠু বসে আছে তার মাথার কাছে। চোখ মুখে জলের ভেজা ভাব সে অনুভব করতে পারল। তাহলে কি স্বপ্ন দেখছিল সে? কিন্তু এত স্পষ্ট স্বপ্ন। একটু ধাতস্থ হতেই মা বলল, তুই খুব জোরে জোরে ঘুমাচ্ছিলি, কি হয়েছিল রে তোর? আমরা অনেক ডাকাডাকি করলাম, কিন্তু তোর সাড়া না পেয়ে ভয় পেয়ে গেছিলাম। তারপর তোর বিশ্বজেঠুর কথা মতো গায়ে গঙ্গা জল ছেটানোতে তোর জ্ঞান ফিরল। বিশ্বজেঠু সুতপাদের পাড়াতেই থাকেন। ওনার বাবা ছিলেন নামকরা তন্ত্র সাধক। বিশ্বজেঠুও এ ব্যাপারে অনেক কিছুই জানেন। বাবা ওনাকে বিদীপ্তার ব্যাপারে আলোচনা করার জন্যই ডেকেছিলেন। আর সেই সময়ই সুতপার গোঙানির আওয়াজ পায় ওরা। সুতপার মুখে একটু আগের দেখা স্বপ্নের কথা শুনে বিশ্বজেঠুর মুখটা যেন কেমন অন্ধকার হয়ে গেল। একটা গভীর চিন্তা করে তারপর কি মনে হতেই বললেন, আসছি এখনই আমি, বলে উনি বেরিয়ে গেলেন। ততক্ষণে সুতপার গাটা জ্বরে পুড়ে যাচ্ছে যেন। বেশ কিছুক্ষণ পর জেঠু এলেন। ওনাদের হাতে
একটা মাকালির খড়গ। এই খড়গ সুতপার চেনা। জেঠুদের বাড়ির অধিষ্ঠাত্রী দেবী রটন্তী কালিকার খড়গ এটি। প্রতিবার পুজোয় সুতপাড়া সেখানে যায়। জেঠু বাবাকে বললেন, এই খড়গ তোমাদের বাড়ির সদর দরজার উপরে টাঙিয়ে দাও। এই বলে সুতপার মাথায় হাত দিয়ে কি একটা জপ মন্ত্র করে তিনি চলে গেলেন। বললেন পরের দিন সকালে তিনি আবার আসবেন একজনকে নিয়ে। জেঠু বেরিয়ে গেলেন। সুতপার শরীরটা তারপর আস্তে আস্তে অনেকটাই হালকা হয়ে গেল, আর সেদিন রাত্রে ঘুমটাও ভালোই হলো। সুতপাড়া কেউ জানতেও পারল না বাড়ির দরজায় খড়গটা টাঙানোর সাথে সাথেই একটা শকুন সুতপাদের বাড়ির ছাদ থেকে উড়ে কোথায় যেন চলে গেল, মনে হয় বিদীপ্তাদের বাড়ির দিকেই। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, তখন এত ভালো ঘুম হওয়ার পরেও শরীরটা কিন্তু মারাত্মক ক্লান্ত ছিল সুতপার। যেন সারা রাত কোন একটা খুব বড় যুদ্ধ করেছে সে, খুব ধকল গেছে তার উপর দিয়ে। কিন্তু কই, রাতে তো কোনো দুঃস্বপ্ন দেখেনি, নিশ্চিন্তেই ঘুমিয়েছে। এসব ভাবতে ভাবতে সে যখন নিচে নামছে সিঁড়ি দিয়ে, তখন বাবা মায়ের গলা পেল সুতপা। বোধহয় কেউ এসেছে, তার সাথে কথা বলছে বাবা মা। নিচে গিয়ে সে দেখল বিশ্ব জেঠু বসে আছেন সোফায়, আর তার কিছু দূরে চেয়ারে একজন বয়স্ক ভদ্রলোক। পরনে গেরুয়া পোশাক, গলায় রুদ্রাক্ষের মালা, আর ডান হাতে একটা ছোট ত্রিশূল। আয় বস এখানে, আমি সবার জন্য চা জল খাবার নিয়ে আসি। সুতপা বসতেই সে খেয়াল করলো ওই অচেনা লোকটি তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে, যেন তার চোখের ভেতরে কিছু একটা খুঁজে চলেছে। সুতপাও কেমন একটা ঘোরের মধ্যে ওনার দিকে তাকিয়ে থাকলো। ঘোর কাটল বিশ্ব জেঠুর আওয়াজে। ইনি হলেন তিলক নারায়ণ চক্রবর্তী মহাশয়। উনি বাবার সব থেকে পুরনো শিষ্য। বাবার পর তন্ত্র সাধনায় বাবার যোগ্য উত্তরসূরি। দীর্ঘ 23 বছর ধরে কাল ভৈরবীর তন্ত্র সাধনা করে চলেছেন। আপনাদের কথা শুনে মনে হয়েছে ওই মেয়েটি এবং তার বাবাকে ইনি বাঁচাতে পারবেন। এইটুকু বলে বিশ্ব জেঠু থামলেন। এর মধ্যেই মা জলখাবার নিয়ে এলো, সবাই খেলো, কিন্তু ত্রিলোক নারায়ণ বাবু কিছুই মুখে তুললেন না। বাবা জোর করতে যাচ্ছিল ঠিকই, কিন্তু বিশ্ব জেঠুর ইশারায় আর জোর করল না। সুতপা একটা জিনিস খেয়াল করেছে, তখন থেকে ভদ্রলোক তার দিকে তাকিয়ে আছেন, যেটা সুতপার জন্য একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সুতপা অবশেষে উঠে পড়ল, বলল সে একটু ঘরে যাচ্ছে, একটু পড়াশুনো করতে হবে। মা অবশ্য আটকাতে যাচ্ছিল, কিন্তু সেই ভদ্রলোকই এবার মাকে বাধা দিয়ে বললেন, থাক থাক, ওকে ঘরে যেতে দিন, আমার আপনাদের সাথে কিছু কথা আছে। এই প্রথম ওনার গলার আওয়াজ শুনতে পেল সুতপা, যেন বজ্রের মতো গুরুগম্ভীর আওয়াজ। এমন আওয়াজ সে আগে কখনো শোনেনি। বুকের ভেতরটা যেন গম গম করে উঠল। যাই হোক, সুতপা নিজের ঘরে চলে গেল। সুতপা চলে যাওয়ার পর ত্রিলোক নারায়ণ ঘরের চারিদিকে ঘুরে দেখতে লাগলেন। তারপর সুতপার মাকে বললেন ঠাকুর ঘর থেকে এক ঘটি গঙ্গার জল নিয়ে আসতে। সুতপার মা তাড়াতাড়ি ঠাকুর ঘর থেকে এক ঘটি গঙ্গার জল এনে ওনাকে দিলেন। ত্রিলোক নারায়ণ ঘটিটা হাতে নিয়ে তার গুরু গম্ভীর গলায় মন্ত্র পড়তে শুরু করলেন। তারপর বিশ্ববাবুকে উদ্দেশ্য করে বললেন, বিশ্ব, বাড়ির চারপাশে এই মন্ত্রপুত জলটা গিয়ে ছিটিয়ে দাও তো ভাই, দেখো যেন এক কোনো বাদ না যায়, কেমন? সুতপার মা বাবা অবাক হয়ে ভাবল বিদীপ্তার বিপদে এনাকে ডাকা হয়েছে, কিন্তু ইনি সেসব না করে আমাদের বাড়িতে কেন এসব করছেন? মন্ত্রপুত জল সারা বাড়ির চারপাশে ছেটানো হলে বিশ্ববাবু চিন্তিত মুখে ঘরে এলেন। বিশ্ববাবুর চিন্তামগ্ন মুখ চোখ দেখে ত্রিলোকনারায়ণের বুঝতে বাকি রইল না যে তার আশঙ্কাই ঠিক। এইবার ত্রিলোকনারায়ণ সুতপার বাবা মার বিস্ময়ে পরিপূর্ণ মুখের দিকে তাকিয়ে বললেন,
আপনার মেয়ে যেখানে নিজের বান্ধবীর বাড়ি ভেবে গেছিল, ভর সন্ধ্যায় সেটা আর কোনো মানুষের যাওয়ার মতো স্থান নেই। কোনো অশুভ শক্তি যখন কোনো স্থানকে নিজের অধীনে করে রাখে, তখন সেই স্থানে ভর দুপুরবেলা বা ভর সন্ধ্যাবেলা যাওয়া মানে স্বয়ং সেই অশুভ শক্তির কাছে নিজেকে সমর্পণ করা। আর সেদিন থেকেই সেই অশুভ ছায়া আপনার মেয়ের সাথে সাথে ঘুরছে, আপনার মেয়েকে নিজের বশে আনতে চাইছে, বিভিন্নভাবে তাকে আহ্বান করছে বা ডাক দিচ্ছে। একবার সেই ডাকে সাড়া পেলেই সুযোগের সদ্ব্যবহার করবে সেই অশুভ শক্তি। এতক্ষণে হয়তো আপনার মেয়েকে সে নিজের বাসস্থান বানিয়েই ফেলত, কিন্তু বাদ সেধেছে দেবী রটন্তী কালিকার ওই খড়গ। একটু স্মিত হাসলেন তিনি। পরমুহূর্তে গম্ভীর হয়ে গেল তার মুখমণ্ডল। তিনি আবার বলতে শুরু করলেন, সে কিছুতেই প্রবেশ করতে পারছে না ঠিকই, কিন্তু ছলে কৌশলে সুতপাকে ডাকছে। যদি একবার সুতপা সেই ডাকে সাড়া দিয়ে দরজা খুলে চৌকাঠ পেরিয়ে যায়, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এই বলে তিলকনারায়ণ তার পেছনে থাকা দরজার ওপর ঝুলন্ত খড়গটির দিকে তাকালেন। সে কিছুতেই প্রবেশ করতে পারছে না ঠিকই, কিন্তু ছলে কৌশলে সুতপাকে ডাকছে। যদি একবার সুতপা সেই ডাকে সাড়া দিয়ে দরজা খুলে চৌকাঠ পেরিয়ে যায়, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এই কথাগুলো শুনে সুতপার বাবা মার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেল। একমাত্র মেয়ে তাদের, কত আদর যত্নে বড় করেছে। এতক্ষণ বিদীপ্তার জন্য খুব কষ্ট আর চিন্তা হচ্ছিল তাদের, কিন্তু নিজের মেয়েও যে সেই একই বিপদে পড়েছে শুনে ওরা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল। সুতপার মা হাউ হাউ করে কেঁদে উঠে তিলক নারায়ণকে বললেন, যেমন করেই হোক মেয়ে দুটোকে বাঁচান আপনি, আমরা আপনার সমস্ত কথা শুনব। এবার আমাদের কি করা উচিত বলুন তো? সুতপাকে কোনোভাবেই এখন বাড়ির চৌকাঠ পেরোতে দেবেন না। আপনাদের রক্ষা করছেন স্বয়ং মা রটন্তী কালিকা এবং কাল ভৈরব। কোনো অশুভ শক্তির সাহস নেই এ বাড়িতে প্রবেশ করার, কিন্তু সে চাইবে ছলে কৌশলে সুতপাকে ডাকতে। বিশ্ব, কি বুঝলে? বিশ্ববাবু চুপ করেছিলেন। এবার তিলক নারায়ণের কথায় একটু থতমত খেয়ে বলে উঠলেন, আমি যখন বাড়ির চারিদিকে মন্ত্রপুত জল ছিটাচ্ছিলাম, তখন একটি শকুন আমার দিকে বারবার তেড়ে এসেছিল, কিন্তু কোনো কারণে আমার কাছে আসতে পারছিল না। আমি দেখেছি যতক্ষণ জল ছিটিয়ে সারা বাড়ি প্রদক্ষিণ করেছি, ততক্ষণ শকুনটা আমার মাথার উপরে চক্কর কাটছিল। সারা বাড়ি জল ছিটানো সম্পূর্ণ করতেই শকুনটা একটা বিকট শব্দ করে উড়ে চলে গেল। তোমার জপমালা হাতে কালভৈরবের মন্ত্রপুত জল ছিল, তাই তুমি বেঁচে গেলে। না হলে কাল রাতেই এদেরকে মায়ের খড়গ দিয়ে ওর রাস্তায় বাজ সাধার জন্য তোমাকে শেষ করে দিত এই অশুভ শক্তি। তোমার এই জপমালার বীজমন্ত্র রক্ষা করেছে তোমাকে। তিলক নারায়ণ সুতপার বাবা মার দিকে তাকিয়ে বললেন, আমাদের এবার বিদীপ্তাদের বাড়ি যেতে হবে। আপনারা আমাদের ঠিকানাটা দিয়ে দিন, আমরা নিজেরাই যাব। আপনারা সুতপাকে আগলে রাখুন, কোনোভাবেই ওকে বাড়ির চৌকাঠ পেরোতে দেবেন না। এবার ওনারা বেরিয়ে পড়লেন বিদীপ্তাদের বাড়ির উদ্দেশ্যে। সুতপাদের বাড়ি থেকে বেরিয়ে ত্রিলোক নারায়ণ বিশ্ববাবুকে উদ্দেশ্য করে বললেন, বুঝলে বিশ্ব, সামনে আমাদের বিশাল পরীক্ষা। পাশ করলে জীবন, ফেল করলে মৃত্যু। জয় কাল ভৈরব।
এই বলে ত্রিশূলটা কপালে ঠেকালেন তিলকনারায়ণ। দুজনের কপালেই গভীর চিন্তার রেখা ফুটে উঠল। বিদিতার বাবা অবিনাশবাবু দরজাতেই দাঁড়িয়েছিলেন। সুতপার বাবা ফোনে সবই জানিয়েছেন। এই বিপদের কালো অন্ধকারের মধ্যে অবিনাশবাবু শেষ আশার আলো নিয়ে অপেক্ষা করছেন। যখন ত্রিলোকনারায়ণ আর বিশ্ব বাড়িটার সামনে এসে দাঁড়ালেন, খেয়াল করলেন পাড়ার শেষ প্রান্তেই বাড়িটা অবস্থিত। একই মফস্বল, তারপর শেষ প্রান্তে। কেউ কারোর সাথে বোধহয় সেরকম মেশে না। বড্ড নিরিবিলি পাড়াটা, বাড়িগুলো দূরে দূরে। গেট পেরিয়ে দুপাশে ফুলের গাছ আর মাঝে রাস্তা। বিশ্ববাবু খেয়াল করলেন ফুল গাছগুলো কেমন যেন শুকিয়ে যাচ্ছে। একটু এগিয়েই বাড়ির ভেতরে যাওয়ার দরজা। বাড়ির পশ্চিম দিকে একটা কুয়ো আছে। ত্রিলোকনারায়ণ কুয়োটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন দেখে অবিনাশবাবু নিজে থেকেই বললেন, বাড়িটা যখন কিনেছিলাম তখন থেকেই আছে কুয়োটা, আর বোঝানো হয়নি। এইসব কোনো কথাই বিশেষ কানে গেল না ত্রিলোকনারায়ণের। শুধু ভ্রু কুঁচকে কি যেন চিন্তা করে এগিয়ে গেলেন দরজার দিকে। ভেতরে ঢুকতেই তীব্র একটা আষ্টে গন্ধ নাকে লাগলো ত্রিলোকনারায়ণের। গন্ধটা সারা বাড়িতে ঘুরছে যেন। ত্রিলোকনারায়ণ কাল বিলম্ব না করে ওপরে ছুটলেন বিদীপ্তার ঘরের দিকে। অবিনাশবাবু অবাক হয়ে গেলেন। প্রথমবার এসে ত্রিলোকনারায়ণ বাবু জানলেন কি করে কোনটা বিদীপ্তার ঘর? ঘরে ঢুকে তিলকনারায়ণ আর বিশ্ববাবু দেখলেন খাটের উপর শুয়ে আছে বিদীপ্তা, জানলার দিকে এক মনে তাকিয়ে। জানলার ঠিক ওপাশেই বাগান। তিলকনারায়ণ ঘরে প্রবেশ করতেই বিদীপ্তা উঠে বসল। কঙ্কালসার শরীর, হেবড়ো খেবড়ো করে চুলগুলো কাটা, আর সারা শরীর অসম্ভব ফ্যাকাশে। মনে হচ্ছে যেন রক্তের এক বিন্দু শরীরে নেই। কোন মানুষ এত ফ্যাকাশে কি করে হতে পারে? অবাক হলেন বিশ্ববাবু। ত্রিলোকনারায়ণকে দেখতেই বিদীপ্তা মুখ দিয়ে একটা ঘর ঘর করে আওয়াজ বের করতে শুরু করলো, যেন রাগে ফুঁসছে। মুখ দিয়ে লালা ঝরছে অবিশ্রাম। মুখটা কি ভয়ঙ্কর লাগছে। ত্রিলোকনারায়ণ একটু একটু করে এগোলেন বিদীপ্তার দিকে। বিদীপ্তা যেন পিছনে সরে যাচ্ছে। তিলকনারায়ণকে দেখে ও যেন খুব ভয়ও পেয়েছে। বিদীপ্তার থেকে এক হাত দূরে দাঁড়িয়ে থেকে হাতে থাকা ছোট ত্রিশূলটা বিদীপ্তার মাথায় চেপে ধরলেন তিলকনারায়ণ। এক বিভৎস গগনভেদী চিৎকারে সারা বাড়ি কেঁপে উঠল। বিদীপ্তা ছটফট করছে, শরীরটা অদ্ভুত ভাবে দোলাচ্ছে। ধীরে ধীরে সিদ্রাটা পেছনের দিকে বেঁকিয়ে উপর হয়ে বসল। অবিনাশবাবু নিজের মেয়েকে দেখে অবাক হয়ে ভাবলেন, কোন মানুষের সিদ্ধারা এতখানি কি করে বেঁকতে পারে? ত্রিলোকনারায়ণের ইশারায় বিশ্ববাবু মন্ত্রপুত জল বিদীপ্তার উপরে ছেটাতেই আরো হিংস্র হয়ে উঠল বিদীপ্তা। তোরা আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না, কিচ্ছু না, ছাড়, ছাড় আমাকে, ছাড়, ছাড় বলছি। আবার সেই বিকট চিৎকার। ও চিৎকার শুনে মনে হচ্ছে একসাথে 2-3 জন চিৎকার করছে। তিলকনারায়ণ ত্রিশূল সরালেন না, মন্ত্রপাঠ চালিয়ে গেলেন। ওম হ্রিং শ্রিং ক্লিং अद्दकालिका परमं ईश्वरी स्वाहा। ओम काली काली महाकाली काली के पापु हारिणी धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्तुते। ओम क्रीं काली ओम क्रीं काली ओम क्रीं काली नमस्तुते। আর বিশ্ববাবু একটা লাল সুতো বের করে বেঁধে দিলেন বিদীপ্তার শীর্ণকায় হাতে। সাথে সাথেই বিদীপ্তা ধপ করে বিছানায় শুয়ে পড়ল। খাটের দিকে জানলাটা পুরো বন্ধ করে
অবিনাশবাবুকে কোনো মতেই জানলা না খোলার নির্দেশ দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন তিলক নারায়ণ। সবাই এসে নিচে ড্রয়িং রুমে বসলেন। এতক্ষণে যা ঘটেছে তা দেখে অবিনাশবাবু আর মিতালি অবাক হয়ে গেছেন। কি বলবেন বুঝতেই পারছেন না। মনের মধ্যে এক রাশ প্রশ্ন নিয়ে তাকিয়ে আছেন তারা ত্রিলোক নারায়ণ আর বিশ্ববাবুর দিকে। বাইরে তখন পুরোপুরি সূর্যাস্ত হওয়ার পূর্বে হালকা অন্ধকার নামতে শুরু করেছে। ঘড়িতে বিকেল 5:30। গরমকাল হলে এতক্ষণে আলো ঝলমল করত, কিন্তু শীতে অন্ধকারটা যেন ঝুপ করে নেমে যায়। বিদীপ্তাদের বাড়িটা যেন কেমন অসম্ভব রকমের ঠান্ডা। তিলকনারায়ণের কপালের গভীর চিন্তার ভাঁজ। ঘরের মধ্যে একটা অস্বস্তিকর নীরবতা যেন বিরাজ করছে। সেই নীরবতা ভাঙল তার গুরুগম্ভীর আওয়াজে। আচ্ছা, আপনাদের এই কুয়োটা কতদিনের পুরনো? তা তো ঠিক বলতে পারবো না, তবে এই শহরেই একটা ভাড়া বাড়িতে থাকতাম আমরা। তারপর নিজের কিছু সঞ্চয়ের টাকা এই বাড়িটা আমরা কিনি। তখন আমার অফিসের একজন পরিচিত আর কি এই বাড়ির খোঁজ দেন। অনেক কমেই পেয়েছিলাম এই বাড়িটা। বাড়িটা বিক্রি করার জন্য ওনারা এত তাড়াহুড়ো করছিলেন যে আমি আর সেই সুযোগটা হাতছাড়া করিনি, কিনে নিই। হ্যাঁ, ওই কুয়োটাও ওই আগে থেকেই ছিল। আমি কোনোদিনই সেরকমভাবে ঈশ্বর বিশ্বাস করিনি। এসব পুজো আচার আমার কুসংস্কার মনে হতো। এই নিয়ে বিদীপ্তার মায়ের সাথে আমার একটু একটু তর্কাতর্কিও হতো। এই বাড়ি কেনার সময়ও ওর মায়ের সেই সত্যনারায়ণ পুজো করার ব্যাপারটাতে আমি কিছুতেই রাজি হইনি। আর বাড়িতে ঠাকুর ঘরও আমি করতে দিইনি। তবুও ওর মা মন্দিরে গিয়ে মাঝে মাঝে পুজো দিত। আমি জানতাম, বাধা দিতাম না কোনোদিনও। বেশ ভালোই চলছিল। তারপর হঠাৎই ওর মা একদিন অসুস্থ হয়ে পড়ল। তারপর তো চলেই গেল। আর আমার মেয়ের জীবনটাও কেমন যেন ছারখার হয়ে গেল। এইসব শুনে মনে মনে প্রমাদ গড়লেন ত্রিলোক নারায়ণ। এ যে সাক্ষাৎ নরক। ঈশ্বরের কোনো চিহ্নই নেই, শুধু শয়তানের বাস। আর এইখানে এসেছিল ভর সন্ধ্যায় এই বাচ্চা মেয়েটা। রাস হালকা হওয়ার কারণে ওরও পিছু নিয়েছে এই অপশক্তি। সুতপর মঙ্গল কামনা করে হাতের ত্রিশূলটা কপালে ঠেকালেন তিনি। তারপর একটু রুষ্ট হয়েই অবিনাশবাবুকে বললেন, দেখুন, বাস্তুশাস্ত্র অনুযায়ী যে বাড়ির পশ্চিম দিকে কুয়ো বা জলাশয় থাকে সেখানে শয়তানের প্রভাব থাকে। বাড়িতে রোগ, শোক, অশান্তি, বিবাদ লেগেই থাকে। কিন্তু গৃহপ্রবেশের সময় বিশেষ পূজা করলে অনেক সময় সেই দোষ কেটেও যায়। আর যে গৃহে নিয়মিত সকাল সন্ধ্যা ঈশ্বরের আরাধনা করা হয় সেখানে এর প্রভাব কমতে থাকে। ভালো খারাপ সব কিছুই আমাদের চারপাশেই আছে, কিন্তু আমাদের ভেতরে যদি ঈশ্বরের প্রতি এতটুকু আস্থাও থাকে তাহলে সেই নেগেটিভ এনার্জি অতটা প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু আপনাদের বাড়ি তো সাক্ষাৎ নরক। এখানে সেই নেগেটিভ এনার্জি বিনা কোনো বাধায় আছে। নেগেটিভ এনার্জি এ বাড়িতে বরাবরই ছিল। আপনার প্রথম স্ত্রীর অসুস্থতার সাথেও তার যোগাযোগ আছে, আমি নিশ্চিত। এবার একটা অপমৃত্যু হওয়াতে দুই অপশক্তি এক হয়েছে, তাই তার এত শক্তি। বিদীপ্তাও আপনার শিক্ষাতেই বড় হয়েছে, তাই তারও ঈশ্বরের সাথে মনের অনেক দূরত্ব। তাই তো তার শরীরটাকে বাসস্থান বানাতে পেরেছে এত সহজেই অপশক্তি। এতটা বলে একটু থামলেন ত্রিলোক নারায়ণ। এরপর আবার বলতে শুরু করলেন, আজ
মৌনী অমাবস্যা। আজ রাতে আমি এ বাড়িতে কাল ভৈরব আর মা রটন্তী কালিকার আহ্বান করব। একমাত্র তারাই পারবে এই বিপদ থেকে আপনাদের উদ্ধার করতে। আমরা দরকারি সব সামগ্রী সাথে নিয়েই আসব। আপনারা শুধু খেয়াল রাখবেন বিদীপ্তার হাতের এই লাল সুতো যেন কিছুতেই না খোলে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এই বলে উঠে পড়লেন তারা। দরজা অব্দি অবিনাশ এগিয়ে দিলেন ওদেরকে। কুয়োর পাশেই চুল এলো করা মহিলাটি যেন জ্বলন্ত চোখে তাকিয়ে আছে ওদের দিকে। যদিও সেটা তিলকনারায়ণ ছাড়া আর কারো চোখে পড়ল না। রাস্তায় বেরিয়ে বিশ্বকে তিলকনারায়ণ সবটা বুঝিয়ে দিলেন যে কি কি করতে হবে, আর সুতপা এবং ওদের বাবা মাকেও ডেকে নিতে বললেন। আর বারবার এটা ওদেরকে বলে দিতে বললেন সারা রাস্তা যেন দেবী রটন্তীর খড়গটা সুতপার হাতেই থাকে। সুতপার বাবা মা চিন্তিত মুখে বসে আছেন দরজার দিকে তাকিয়ে, চোখে মুখে যেন ভয়ের ছাপ স্পষ্ট। সুতপা দুপুরে খাওয়ার পরে নিজের ঘরে চলে গিয়েছিল। সকালে ত্রিলোকনাথের সাথে তাদের কথোপকথনের ব্যাপারে সে কিছুই জানে না তখনও। ওর মা বাবা ওকে কিছু জানায়নি। সুতপার বাবা সকালের আলোচনার পর থেকে মাথার মধ্যে ঘুরপাক খাওয়া চিন্তাগুলো একটু সরানোর জন্য খবরের কাগজে চোখ বোলাচ্ছিলেন। সুতপার মা ঠাকুরকে ডাকতে ডাকতে ঘরের টুকটাক কাজ গোছাচ্ছিলেন। শীতের দুপুরে পাড়াটা কেমন যেন বেশি নিস্তব্ধ আজ। ঠিক এমন সময় সুতপার ডাক। যাই যাই। কাউকে যেন সাড়া দিতে দিতে নিচে নেমে এলো সুতপা। ওর বাবা মা হতবাক হয়ে গেল, ওরা তো নিচেই আছে, কই কেউ ডাকেনি তো। কিন্তু সুতপা বলল, আশ্চর্য তো, আমার বন্ধু অহনা ডাকছে, শুনতে পাচ্ছ না? আকাশ থেকে পড়ার মতো অবস্থা সামলে ওরা সুতপাকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে ওপরে পাঠালো যে কেউই ডাকেনি তাকে। তার কিছুক্ষণ পরে আবার সুতপা নিচে নেমে এলো। অবিনাশ কাকু গো, বিদীপ্তার বাবা আমার নাম ধরে ডাকছে, আমি এবার স্পষ্ট শুনেছি। এবার সুতপার বাবা মায়ের ত্রিলোকনারায়ণের সাবধান করে দেওয়ার কথা স্পষ্ট মনে পড়ে গেল। সে কিছুতেই প্রবেশ করতে পারছে না ঠিকই, কিন্তু ছলে কৌশলে সুতপাকে ডাকছে। যদি একবার সুতপা সেই ডাকে সাড়া দিয়ে দরজা খুলে চৌকাঠ পেরিয়ে যায়, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এরপর সন্ধে নামার কিছু আগে আবার সুতপা নিচে এসে বসল। আচ্ছা মা, তোরা কিছু শুনতে পাচ্ছ না? অচেনা একটা গলা অদ্ভুত সুরে আমাকে ডাকছে। এসবের পরে ওর বাবার ধৈর্য রাখতে না পেরে ওকে সকালে সব কথা বলে দেন। তারপর থেকেই ওরা সবাই একসাথে ভয়ে চিন্তায় গুম হয়ে বসে আছে। ঠিক এমন সময় বিশ্ববাবুর ফোন এলো। আপনাদের সবাইকে রাতে বিদীপ্তাদের বাড়ি যেতে হবে, আর সারা রাস্তা যাওয়ার সময় দেবী মায়ের খড়গটা যেন সুতপার হাতে থাকে। এই বলে বিশ্ববাবু ফোন রেখে দিলেন। ভয়ে দুশ্চিন্তায় ওদের হাত পা ঠান্ডা হয়ে এলো। অবিনাশবাবু আর মিতালি অপেক্ষা করছে অধীরভাবে, কখন তিলকনারায়ণরা এসে তাদের এই বিপদ থেকে উদ্ধার করবে। মনে হচ্ছে এই রাত যেন তাদের জীবনের দীর্ঘতম রাত। এক একটা সেকেন্ড এক একটা যুগের মতো পার হচ্ছে। বাড়িটা যেন কি অসম্ভব ঠান্ডা। মিতালি তো এত ভয় পেয়ে গেছে একা রান্নাঘরেও যেতে পারছে না। তার স্বামী পরেশকে সে সব বলেছে ফোনে, একটু পরেই সেও এসে যাবে। কি থেকে যে কি হয়ে গেল। মেয়েটাকে বাঁচানোর জন্য আমি শেষ রক্তবিন্দু দিয়েও পর্যন্ত লড়ব, এই কথা দিচ্ছি। বিদীপ্তার মায়ের কাছে মনে মনে প্রতিজ্ঞা করলেন অবিনাশবাবু। আজ যেন আর তিনি কোনো কিছুরই তোয়াক্কা করেন না। এর একটা শেষ তিনি দেখে ছাড়বেন।
তার মুখটা জল করছে, আত্মগ্লানির আগুন বোধ হয়। এমন সময় একটা আওয়াজে মিতালি আর অবিনাশবাবুর পায়ের তলা থেকে মাটি সরে গেল। আওয়াজটা আসছে ওপরের বিদীপ্তার ঘর থেকে। বাবা, ও বাবা, তুমি কোথায়? এই দেখো, আমি একদম ঠিক হয়ে গেছি। চমকে উঠলেন অবিনাশবাবু। একদম স্বাভাবিক গলায় কথা বলছে বিদীপ্তা, ঠিক সেই আগের মতো। তাহলে কি সুস্থ হয়ে গেল মেয়েটা? অবিনাশবাবু দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটলেন ওপরে, আর পেছনে পেছনে কৌতূহলী মিতালি। ধড়াম করে দরজাটা খুলে ফেললেন। আরে ওই তো মেয়েটা, কি মায়া মাখানো মুখে বাবাকে ডেকেই চলেছে। ও বাবা, বাবা, এই দেখো দেখো, আমি একদম ঠিক হয়ে গেছি, দেখেছো? মারে, তুই তুই ঠিক হয়ে গেছিস? কতদিন ধরে এই ডাক শুনবো বলে অপেক্ষায় ছিলাম রে মা। কতদিন তোর মুখে বাবা ডাকটা শুনতে পাইনি। এই বলে বিদীপ্তাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন অবিনাশবাবু। বিদুর গাটা একটু অস্বাভাবিক রকমের ঠান্ডা না? এই নিয়ে মনে একটা খচখচানি শুরু হতে গিয়েও পিতৃস্নেহে তা চাপা পড়ে গেল। বিদীপ্তা আবার মায়া মাখানো স্বরে বলতে থাকলো, বাবা, আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, তাই না বলো? আর কিচ্ছু হবে না, দেখো, আমি একদম ঠিক হয়ে গেছি। অবিনাশবাবু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। শুধু মিতালি অবিশ্বাসী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকলো বিদীপ্তার দিকে। বিদীপ্তার মুখ থেকে এবার করুণ স্বরে একটা আর্তনাদ বেরিয়ে এলো। উফ বাবা গো! অবিনাশবাবু মেয়েরই আর্তনাদে বিচলিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হলো মা? বাবা, এই শক্ত সুতোটা এত শক্ত হয়ে আমার হাতে বসে আছে, আমার ব্যথা করছে বাবা, এটা খুলে দাও প্লিজ। এই বলে বিদীপ্তা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। মিতালি অনেকবার বারণ করলো, বলল ওরা আশা অবধি অপেক্ষা করতে, কিন্তু অবিনাশবাবু এমনিতে এসবে আস্থা রাখতেন না। মেয়ের বিপদে যাও বা একটু নরম হয়েছিলেন, মেয়েকে ফিরে পেতেই আবার অবিশ্বাসী হয়ে উঠলেন। মিতালিকে বললেন, আরে বিদু তো এখন সুস্থ হয়ে গেছে, এই নতুন ডাক্তারের ওষুধে কাজ হবে আমার মন বলছিল, আর এই সুতো টুতোর দরকার কি? এই বলে এক টানে সুতোটা খুলে মেঝেতে ছুঁড়ে ফেললেন। তারপর আবার মেয়েকে আদর করে মাথায় হাত বুলোতে লাগলেন। 1 সেকেন্ডও যায়নি, অবিনাশবাবু বিছানা থেকে ছিটকে এসে পড়লেন মেঝেতে। ঘটনার আকস্মিকতায় মিতালি আর অবিনাশবাবু হকচকিয়ে খাটের দিকে তাকাতেই ওদের শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বিদীপ্তা মেরুদণ্ড বেঁকিয়ে উপর হয়ে বসে হামা দিতে দিতে এগিয়ে আসছে, লালা ঝরছে মুখ দিয়ে, মুখে একটা পৈশাচিক হাসি। উফ, কি ভয়ঙ্কর লাগছে বিদুর মুখটা, কেমন যেন একটা হিংস্র একটা সরীসৃপের মতো ধীরে ধীরে এগোচ্ছে। বিশ্বাসই হচ্ছে না এই অবিনাশবাবুর সেই ছোট্ট বিদু মা। অফিস থেকে ফিরতেই হামা দিয়ে ছুটে আসতো, আদো আদো করে বাবা বাবা বলে ডাকতে ডাকতে। আর আজ সেই ছোট্ট বিদু সাক্ষাৎ যেন কোনো পিশাচ। উফ, কি ভয়াবহ! ভয়ে দুঃখে দু চোখ বন্ধ করে ফেললেন অবিনাশবাবু। ঘরের এক কোণে ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে মিতালি দেখল বিদীপ্তা আস্তে আস্তে অবিনাশবাবুর পাশ দিয়ে বেরিয়ে বাইরের দিকে চলে গেল। অবিনাশবাবু আর মিতালি চমকে ছুটলেন বিদীপ্তার পেছনে। বিদীপ্তা ততক্ষণে কুয়োর কাছে পৌঁছে গেছে। এবার আস্তে আস্তে কুয়োর উপরে উঠে পেছনে ঘুরে তাকালো অবিনাশবাবুর দিকে। তারপর একটা পৈশাচিক হাসি হেসে বলে উঠল, অবিনাশ মিত্র, তোর মেয়েকে নিয়ে যাচ্ছি, আটকাতে পারলি না তো? চমকে উঠল অবিনাশ আর মিতালি। এই আওয়াজ তাদের পরিচিত, এটা তো সুলেখার আওয়াজ।
ভয়ে আতঙ্কে ওরা পাথরের মতো স্থির হয়ে গেল। এও কি সম্ভব? সুলেখা তো... এবার বিদীপ্তা কুয়ে ঝাঁপ দিতে যাবে, এমন সময় ও চুলের মুঠিটা পিছন থেকে কে যেন ধরল। এর আগে মুখ দিয়ে গড়গড় করে আওয়াজ করতে করতে পিছনে তাকালো বিদীপ্তা। অবিনাশবাবু ঘটনার আকস্মিকতায় থ হয়ে গেলেন। দেখলেন একজন গেরুয়া বসনধারী দীপ্ত পুরুষ তার পিশাচরূপী মেয়ের চুলের মুঠি ধরে টানতে টানতে কুয়ো থেকে নামিয়ে একটা লাল আসনের উপর বসালেন। তারপর তার চারিদিকে এক ঘটির জল ছিটিয়ে দিলেন। বিদীপ্তা মাথা নিচু করে মুখ দিয়ে গড় গড় আওয়াজ বের করছে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির কাছে সে যেন কিছু করে উঠতে পারছে না। বাগানের ঠিক মাঝখানে বসানো হয়েছে বিদীপ্তাকে। বিদীপ্তার সামনে ত্রিলোকনারায়ণ আসন পেতে বসে, আর তার পাশেই বিশ্ব। এক এক করে সবাই এসে গেছে। সুতপা, ওর মা, বাবা এবং মিতালির স্বামী পরেশও। সবাই ভয়ে ভয়ে তাকিয়ে আছে বিদীপ্তার দিকে। ত্রিলোকনারায়ণের মন্ত্র উচ্চারণের আওয়াজে গম গম করছে বাড়িটা। দেবীর অটন্তীর খড়গ আর কাল ভৈরবীর ত্রিশূলটা এখন পাশাপাশি দুটো আসনে বিরাজমান। সেদিকে তাকিয়ে কিসব যেন মন্ত্র পাঠ করেই যাচ্ছেন ত্রিলোকনারায়ণ। বিদীপ্তা সেই থেকে মাথা নিচু করে বসেই আছে। শরীরটা যেন মাঝে মাঝে একটু দুলছে। চারিদিকে কেমন যেন অস্বাভাবিকতা, একটা নীরবতা বিরাজ করছে, যেন বিশাল প্রলয় ঘটার আগের শান্তি এটা। হঠাৎ বিদীপ্তার গায়ে মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন ত্রিলোকনারায়ণ, আর সাথে সাথেই একটা গগনভেদী চিৎকারে সারা বাড়ি কেঁপে উঠল, যেন একসাথে 2-3 জন চিৎকার করছে। কি ভেবেছিস তোর এত শক্তি যে আমাকে আটকাবি? একটুর জন্য চমকে উঠল সবাই। তারপর দেখলো বিদীপ্তার শরীরটাকে ঝাঁকাচ্ছে প্রচন্ড জোরে। ফুঁসতে লাগলো রাগে, যেন এক্ষুনি উঠে সবাইকে শেষ করে ফেলবে সে। বিদীপ্তা উঠে দাঁড়িয়ে একটা বিকট শব্দ করতে শুরু করলো। প্রচন্ড জোরে কোথা থেকে একটা ঝোড়ো হাওয়া এসে যেন সবকিছু উলট পালট করে দিতে চাইছে। ত্রিলোকনারায়ণ আবার বলে উঠলেন, কি চাস তুই? কি দোষ করেছে মেয়েটা? কেন কষ্ট দিচ্ছিস? আমার রাস্তায় আসলে শেষ করে দেব। প্রতিশোধ চাই, প্রতিশোধ। একভাবে দুলতে দুলতে বলে যেতেই থাকলো বিদীপ্তা। আমাকে সংসার করতে না দেওয়ার, আমাকে মেরে ফেলার প্রতিশোধ। আমার আশা আকাঙ্ক্ষা কিচ্ছু পূরণ না হওয়ার প্রতিশোধ। প্রতিশোধ, প্রতিশোধ। তোর মৃত্যু একটা দুর্ঘটনা মাত্র, এতে বাচ্চা মেয়েটার কোনো দোষ নেই। অনেক কষ্ট দিয়েছিস, ছেড়ে দে নির্দোষ মেয়েটাকে। আদেশের ভঙ্গিতে বললেন ত্রিলোকনারায়ণ। বিদীপ্তার মুখটা ক্রোধে লাল হয়ে গেল। তারপর একটা পৈশাচিক হাসি হেসে দূরে দাঁড়িয়ে থাকা অবিনাশবাবুর দিকে তাকিয়ে বলে উঠল, দুর্ঘটনা নাকি রে অবিনাশ মিত্র? তোর মেয়েকে তুই বাঁচাতে পারবি না কোনো মতে। সেদিনও বলেছিলাম না, মরে ওকে বাঁচতে দেব না। উফ, কি কদাকার লাগছে বিদীপ্তাকে। সুতপা যেন আর দেখতে পারছে না, 2 হাত দিয়ে মুখটা ঢেকে ফেলল। আবার বিদীপ্তা বলে উঠল, যা, সরে যা আমার রাস্তা থেকে, না হলে তোকেও শেষ করে দেব। যা, চলে যা। এটা বলেই এক মুঠো ধুলো নিয়ে সামনে বসে থাকা ত্রিলোকনারায়ণ আর বিশ্বর দিকে ছুঁড়ে মারল বিদীপ্তা। ত্রিলোকনারায়ণ আর বিশ্ব চোখটা মুছে দেখলেন বিদীপ্তার হাতে একটা কাঁচি। কাঁচিটা ওর বাঁদিকের ঘাড়ে আস্তে আস্তে গেঁথে দিচ্ছে, আর একটা ক্রূর হাসি হেসে অবিনাশবাবুর দিকে তাকিয়ে আছে। অবিনাশবাবু আর থাকতে না পেরে চিৎকার করে উঠলেন, সুলেখা,
তোমার অপরাধী তো আমি। আমার মেয়েকে ছেড়ে দাও। ও তো কিছু করেনি। তোমাকে তো আমি ধাক্কা মেরেছিলাম। ও তো কিছুই জানতো না। ওকে কেন কষ্ট দিচ্ছ তুমি? ওকে ছেড়ে দাও। এই বলে মাটিতে হাত জোড় করে বসে হাউ হাউ করে কাঁদতে লাগলেন অবিনাশ মিত্র। অবিনাশ মিত্রের এই স্বীকারোক্তি শুনে উপস্থিত সবার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তাহলে বিদীপ্তার বাবা খুন করেছে ওনার দ্বিতীয় স্ত্রীকে? সবার মাথায় একই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। তোকে কষ্ট দেওয়ার সবচাইতে বড় উপায় হচ্ছে তোর মেয়েকে নিয়ে যাব আর তুই মরবি, নইলে তো কবেই মেরে ফেলতাম তোর মেয়েকে। কিন্তু তাহলে তো তোকে এমন ছটপট করতে দেখতে পেতাম না। সেদিন আমি তোমার পেছন পেছন গেছিলাম তোমাকে খুঁজতে। কিছুটা যাওয়ার পর দেখতেও পেলাম তোমাকে। তারপর আমার মাথায় কি যে ভর করলো, তোমার পিছু নিলাম। দেখলাম দূর থেকে ট্রেন আসছে আর তুমিও ওই দিকেই তাকিয়ে আছো। আমার মাথায় তখন রক্ত চড়ে আছে। বারবার মনে পড়ে যাচ্ছিল দিনের পর দিন বিদুর উপরে করে যাওয়া তোমার অত্যাচারের কথা, ওর চুল কেটে নেওয়ার কথা। আমি আর থাকতে পারলাম না। তোমার চুলের মুঠি ধরে টান দিতেই তুমি পেছন ফিরলে, ধাক্কা মেরে ফেলে দিলাম তোমাকে ট্রেনের নিচে। ভাবলাম তোমার এই অকারণ ক্রোধ আর অত্যাচারের হাত থেকে আমার মেয়েটা অন্তত বাঁচবে। পরে আফসোস হয়েছে জানো, বিশ্বাস করো। বারবার মনে হয়েছে এত কিছু না করলেই হতো। মনে হয়েছে সমস্ত কিছু স্বীকার করে নেই, কিন্তু আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে কিছু করে উঠতে পারিনি। ওর তো আমি ছাড়া আর কেউ নেই। অবিনাশবাবু বারবার অনুরোধ করতে লাগলেন। ঘটনার আকস্মিকতায় সবাই এতটাই স্তম্ভিত হয়ে গেছে যে কোনটা ঠিক আর কোনটা ভুল কিছুই বুঝতে পারছেন না। কিন্তু এত কিছুর মধ্যেও তিলকনারায়ণ মন্ত্রপাঠ চালিয়ে গেলেন। ওম হ্রিং শ্রিং ক্লিং আদ্যা কালিকা পরমং ঈশ্বরী স্বাহা। ओम काली काली महाकाली काली के पाप हारिणी धर्मार्थ मोक्ष दे देवी नारायणी नमस्तुते। ओम क्रीं काली ओम क्रीं काली ओम क्रीं काली नमस्तुते। যে করেই হোক মেয়েটাকে বাঁচাতে হবে। তিলকনারায়ণ উঠে বিদীপ্তার মাথায় হাত লাগলেন আর মন্ত্রপাঠ করতে থাকলেন। তার নির্দেশ মতো মিতালির স্বামী পরেশ, সুতপার বাবা বিদীপ্তার হাত দুটো ধরে রাখল। এতজন মিলেও যেন পেরে ওঠা যাচ্ছে না কিছুতেই। এবার শেষ চেষ্টার জন্য সুতপার দিকে তাকালেন তিলকনারায়ণ। সুতপা আগে থেকেই প্রস্তুত ছিল। বিশ্ব তো তাকে আগেই সবকিছু বুঝিয়ে দিয়েছে। তিলকনারায়ণ যখন প্রথম সুতপাকে দেখেন তখনই বুঝেছিলেন এই মেয়ের উপর ঈশ্বরের বিশেষ কৃপা আছে। উনি সুতপা জন্মপত্রিকাটাও একবার দেখেছিলেন। তখনই বুঝেছিলেন যে সুতপা যে লগ্নে জন্ম সেই লগ্নে জাতিকারা অশুভ কোনো কিছুর ওপর শুভ শক্তির জয়ের বাহক। ওকে লাগবে বিদীপ্তাকে বাঁচানোর জন্য। তাই তো ওই অপশক্তি বারবার চাইছিল সুতপাকেও নিজের বশে আনতে, কিন্তু পেরে উঠছিল না। সুতপা এবার এসে পাশে পড়ে থাকা বেলের কাঁটা হাতে তুলে নিল। তারপর সেই কাঁটা নিজের হাতে 3 বার ফুটিয়ে রক্ত বের করতেই সেই রক্ত মা রটন্তীর খড়গে আর কাল ভৈরবের ত্রিশূলে লাগিয়ে দিল। হঠাৎ চারপাশ অশান্ত হয়ে উঠল। সুতপার চোখ মুখ পাল্টে যাচ্ছে। এক অদ্ভুত আলো যেন সুতপাকে ঘিরে ধরেছে। সুতপা মায়ের খড়গ হাতে এগিয়ে আসছে বিদীপ্তার দিকে। কি দেখছেন তিলকনারায়ণ? দুই বান্ধবী মুখোমুখি দাঁড়িয়ে, একজনের ভিতর
প্রতিশোধের আগুন জ্বলতে থাকা অপশক্তি, অপরজনের ভিতর যেন স্বয়ং মহাকালী বুঝিয়ে দিচ্ছে নিজের উপস্থিতি। সুতপাকে দেখে বিদীপ্তা ভয় চিৎকার করে উঠল। উফ, কি ভয়ানক সেই চিৎকার! যেন সেই অপসত্যি বুঝে গেছে আর কোনো উপায় নেই রক্ষা পাওয়ার। ত্রিলোকনারায়ণ নিজের আসনে ফিরে গিয়ে আবার জোরে জোরে মন্ত্র পাঠ করতে লাগলেন। ইশারায় সরে যেতে বললেন বিশ্ব, পরেশ, সুতপার বাবাকে। স্বয়ং মহাকালী এসেছে যখন, আর কোনো ভয় নেই। সুতপা যেন কোনো এক সাধারণ মানুষ আর নেই, ভয় ভীতির ঊর্ধ্বে সে। বিদীপ্তাকে মাটিতে ফেলে তার বুকে একটা পা দিয়ে দাঁড়ালো সে। এ কি দেখছে সবাই? এক বিকট চিৎকার করছে বিদীপ্তা, আর ওই মুখ দিয়ে গল গল করে কালো ধোঁয়া কুণ্ডুল পাখি ওপরে উঠে যাচ্ছে। কি ভয়ানক সে দৃশ্য! সবাইকে যেন কোন এক অদৃশ্য শক্তি কোন এক বাঁধনে বেঁধে রেখেছে। কারণ নিজের জায়গা থেকে এক চুলও নড়ার ক্ষমতা নেই। সবাই দেখছে সুতপা বিদীপ্তার বুকে এক পা দিয়ে দাঁড়িয়ে, আর ডান হাতে দেবী রটন্তীর খড়গ। সুতপা চোখগুলো আশ্চর্য রকমের উজ্জ্বল। শুধু ত্রিলোকনারায়ণই দেখছেন স্বয়ং মহাকালী দাঁড়িয়ে আছেন তার সামনে। উদ্ধার করতে এসেছেন এপার ওপারের মাঝে প্রতিশোধ স্পৃহা নিয়ে আটকে থাকা এক অতৃপ্ত আত্মাকে। সবকিছু শান্ত হয়ে গেছে অনেকক্ষণ। ভোরের আলো ফুটতে শুরু করেছে। সুতপা আর বিদীপ্তা দুজনেই জ্ঞান হারিয়েছিল। পাশাপাশি শুয়ে আছে দুই বান্ধবী। মিতালি আর সুতপার মা দুজনের মাথায় হাত বোলাচ্ছেন। বিশ্ব আর সুতপার বাবা বারবার ঈশ্বরকে আর তিলকনারায়ণকে ধন্যবাদ জানাচ্ছেন। দূরে দাঁড়িয়ে অবিনাশবাবু চোখের জল মুছছেন। ঈশ্বরকে অবিশ্বাস করা মানুষটি হাত জোর করে ধন্যবাদ জানাচ্ছেন ঈশ্বরকেই। একটু পরে থানায় গিয়ে সব স্বীকার করবেন বলে তৈরিও তিনি। আজ আর মেয়ের জন্য চিন্তা নেই তার, কারণ তিনি জানেন একটা পরিবার আছে যারা বিদীপ্তার তার থেকেও বেশি খেয়াল রাখবে, তার প্রাণের চেয়েও প্রিয় মেয়েটার। আজ আবার আলো ঝলমল করছে বিদীপ্তাদের বাড়িতে, আর স্যাঁতস্যাঁতে ঠান্ডাটাও নেই। বোধহয় অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয়ের ঔজ্জ্বল্য এটা।